হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব রবীন্দ্রোত্তর যুগের অন্যতম উল্লেখযোগ্য কবি জীবনানন্দ দাশের কবিতা শিকার। এই কবিতাটি উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচির অন্তর্গত। কবি পরিচিতি, কবিতার উৎস ও শব্দার্থ সহ প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে আজকের এই ভিডিওতে। চলে আসছি আজকের আলোচনায়। প্রথমে কবি পরিচিতি। কবি জীবনানন্দ দাশ 1899 সালে বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন সে যুগের বিখ্যাত লেখিকা কুসুম কুমারী দেবী। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। একটা সময় বাংলার ঘরে ঘরে এই দুটি লাইন প্রায় প্রবাদ প্রবচনের মতো মানুষের মুখে মুখে ফিরত। এই দুটি লাইনের স্রষ্টা ছিলেন কুসুম কুমারী দেবী। সুতরাং বুঝতেই পারছো, কবির কাব্য প্রতিভার উৎস হলেন তার মা। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয় 1927 সালে। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, বনলতা সেন ইত্যাদি। মূলত কবি হিসেবে তিনি খ্যাত হলেও বেশ কিছু গল্প উপন্যাসও লিখেছিলেন। মাল্যবান, কারুবাসনা, সুতীর্থ ইত্যাদি তাঁর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস। তাঁর লেখা একমাত্র প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা, যে বইটিকে আধুনিক কবিতার দিক নির্দেশক হিসেবে চিহ্নিত করা হয়। দুর্ভাগ্যক্রমে জীবদ্দশায় কবি জীবনানন্দ দাশের উপযুক্ত মূল্যায়ন না হলেও তার মৃত্যুর পরে রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম প্রতিভা হিসেবে তিনি পাঠক মহলে স্বীকৃত হয়েছেন। এবারে আসব কবিতার উৎস সন্ধানে। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় সর্বপ্রথম শিকার কবিতাটি প্রকাশিত হয়। এরপর তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেনের অন্তর্ভুক্ত হয় এই কবিতাটি। পরবর্তীকালে তার মহাপৃথিবী নামক কাব্যগ্রন্থের মধ্যেও এই কবিতাটি সংযোজিত হয়েছিল। তাই তোমাদের যদি প্রশ্ন আসে যে শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে বনলতা সেন বা মহাপৃথিবী যে কোনো একটি কাব্যগ্রন্থের নাম বললেই সেটি সঠিক বলে বিবেচিত হবে। এবারে আসছি কবিতার পাঠ ও ব্যাখ্যায়। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি এরকম আলোচনা আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো। চিত্রকল্প, রূপক, উপমা ও প্রতীকের অজস্র ব্যবহার কবি জীবনানন্দ দাশের কাব্যশৈলীর অন্যতম বৈশিষ্ট্য। এই কবিতাটিও যার ব্যতিক্রম নয়। কবিতা শুরু হয়েছে গ্রাম বাংলার একটি ভোরের দৃশ্য দিয়ে। ভোর কথাটি এই কবিতায় দুবার এসেছে, কিন্তু এই দুটি ভোরের তাৎপর্য ও ব্যঞ্জনা সম্পূর্ণ ভিন্ন। প্রথম ভোরের যে বর্ণনা কবি দিয়েছেন সেখানে রয়েছে প্রকৃতির অদ্ভুত নিবিড়তা ও প্রশান্তি। তিনি বলছেন, ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে। পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। ভোরবেলার যে সূর্যালোক তাতে তাপ থাকে না বলে ভোরের আকাশের যে নীলিমা তা বড় কোমল, তা বড় নরম। কিন্তু এই কোমল নীলিমাকে তো স্পর্শ করা যায় না, শুধুই অনুভব করা যায়। কিন্তু কবির লেখন শৈলীর অপর এক বৈশিষ্ট্য এখানেই যে তিনি অনুভবগ্রাহ্য বিষয়কেও স্পর্শগ্রাহ্যতার মধ্যে নিয়ে আসেন। তাই এখানে আকাশের কোমল নীলকে তুলনা দিয়েছেন ঘাসফড়িংয়ের দেহের মতো নীল বলে। আবার পরের লাইনে
পেয়ারা ও নোনা গাছের যে সবুজ তার তুলনায় এনেছেন টিয়া পাখির পালকের রং, যেন তাকে আমরা ছুঁয়ে দেখতে পারি। আর এখানে এই যে নোনার গাছ বলা হয়েছে, নোনা হলো আতা জাতীয় এক রকমের ফল যা পাড়াগায় প্রচুর দেখা যায়। এমনই এক শান্ত কোমল ভোরে আকাশে জেগে রয়েছে একটি মাত্র তারা, যে তারাটির উপমা তিনি দিয়েছেন পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। সুদূর আকাশ থেকে তিনি নেমে এলেন পাড়াগার মেঠো ঘরে, যেখানে সদ্য বিবাহিতা কন্যাটিকে নিয়ে বসে রয়েছে তার সঙ্গী সাথীরা। কিন্তু সকলের মধ্যে সবচেয়ে যে সলজ্জ, সবচেয়ে রক্তিম যে মেয়েটি, সে তো ওই সদ্য বিবাহিতা নারী। তাকে কেন গোধূলি মদির বলা হয়েছে? গোধূলি হলো বিকেল ও সন্ধ্যার মধ্যবর্তী সময়টুকু, যে সময়টিতে রাখাল বালক সারাদিন গরু চড়ানোর পরে গরুর পাল নিয়ে ঘরে ফিরে যায়। সেই সময় ওই গরুর খুরের আঘাতে যে ধুলো ওড়ে তাকেই বলা হয় গোধূলি। আর সূর্যাস্তের আগের এই সময়টিতে প্রকৃতিতে যেন এক অদ্ভুত রক্তিমাভা ছড়িয়ে যায়, আবিরের মতো লাল রঙে প্রকৃতি যেন সেজে ওঠে। সেই জন্যেই বাসর ঘরের ওই লজ্জারাঙা নববিবাহিতা মেয়েটিকে গোধূলির সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। কিন্তু কবির অনন্যতা এখানে, সেই সঙ্গে তিনি মদির কথাটি যুক্ত করেছেন। কেন? কারণ নতুন জীবনে প্রবেশ করার যে রোমাঞ্চ, সেই রোমাঞ্চকর মাদকতা ভরা স্বপ্নেও তো মেয়েটি বিভোর। সেই জন্যেই গোধূলির সঙ্গে মদির কথাটি যুক্ত করা হয়েছে। আর ওই গোধূলি মদির সলাজ মেয়েটির মতোই ভোরের আকাশের ওই তারাটি। এখানেই কিন্তু কবির উপমার ভাণ্ডার শেষ হয়নি। এরপরে তিনি বলছেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। বহু সময় কবি জীবনানন্দ দাশের কবিতায় স্থান কালের ব্যাপ্তি ও প্রসারতা লক্ষ্য করা যায়, যেমনটি ঘটেছে এখানে। গ্রাম বাংলার শান্ত প্রকৃতি থেকে তিনি আমাদের নিয়ে গেলেন হাজার হাজার বছর আগের, হাজার হাজার মাইল দূরের মিশরের মাটিতে। সেই সঙ্গে এখানে তিনি মিশিয়ে দিয়েছেন ইতিহাসের একটি প্রচলিত মিথকে। কথিত আছে মিশরের রানী ক্লিওপেট্রা বিষ দিয়ে তার প্রেমাস্পদকে হত্যা করেছিলেন। এই যে এখানে মিশরের মানুষের যে বুকের মুক্তোর কথা বলা হয়েছে, তা যেন ভালোবাসার প্রতীক। আর ওই নীল মদের গেলাস যেন বিষপূর্ণ পানীয়ের দিকে ইঙ্গিত করছে। কিন্তু কিভাবে আকাশের ওই তারাটির সঙ্গে এর তুলনা টানলেন কবি? আসলে নীল রঙের পটভূমিকায় ওই যে সাদা রঙের একটিমাত্র উজ্জ্বল তারা, তার সঙ্গেই কবি মিলিয়ে দিয়েছেন নীল রঙের মদের গেলাসে রাখা ওই একটিমাত্র সাদা মুক্তোকে। হাজার হাজার বছর আগে সেদিনও যেমন একটি তারা আকাশে জ্বলছিল, আজকের এই ভোরেও ঠিক তেমনই একটি তারা ফুটে রয়েছে। এর পরের স্তবকে কবি বলছেন, হিমের রাতে শরীর রাখবার জন্যে দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। হিম মানে ঠান্ডা। সেই শীতের রাতে শরীর রাখার জন্যে, মানে শরীরকে উষ্ণ রাখার জন্যে, গরম রাখার জন্যে দেশওয়ালিরা মাঠের মধ্যে আগুন জ্বালিয়েছিল। এই দেশওয়ালি কারা? এই দেশওয়ালিরা হলো এক ধরনের যাযাবর শ্রেণীর মানুষ, যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান থাকে না, যারা গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়ায় এবং মাঠের মধ্যে তাঁবু ফেলে রাত কাটায়। শীতের রাতে তাই ওই ঠান্ডা থেকে বাঁচার জন্যে তারা শুকনো পাতা ও কাঠকুটো দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছিল, যে আগুনের রং মোরগ ফুলের মতো লাল। মোরগের ঝুঁটিটা যেমন টকটকে লাল হয়, সেরকমই দেখতে
এক রকমের ফুলকে বলা হয় মোরগঝুঁটি ফুল বা মোরগ ফুল। তার রঙও এমন টকটকে লাল। আর ওই যে শুকনো কাঠকুটো এবং পাতা দিয়ে আগুন জ্বালা হয়েছিল, সেই অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে। এখনো বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? ওই ভোরবেলাকে বোঝানো হয়েছে। সারা রাত দাউ দাউ করে জ্বলার পরে ভোরের দিকে সেই আগুন হয়তো নিভু নিভু হয়ে এসেছে, ধিকি ধিকি করে জ্বলছে, কিন্তু এখনো তা জ্বলছে। তবে তার রং কেমন? সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। অসাধারণ একটি উপমা এবং একই সঙ্গে প্রতীকের ব্যবহার। খুব ইম্পর্টেন্ট লাইন, অবশ্যই তোমরা আন্ডারলাইন করবে, এর ব্যাখ্যা আসতেই পারে। খুব ভালো করে বুঝে নিতে হবে এই জায়গাটি। দেখো, সারা রাত ধরে আগুন জ্বলার পরে ভোরের দিকে তো সে আগুন নিভু নিভু হয়ে এসেছে, ফলে স্বাভাবিকভাবেই তার রং আর অমন উজ্জ্বল লাল নেই, তা হয়ে গেছে ধূসর, তা হয়ে গেছে বিবর্ণ। তার উপরে ভোরের সূর্যের আলো পড়ে আরো বিবর্ণ, আরো ধূসর লাগছে, যাকে কবি তুলনা দিয়েছেন রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের সঙ্গে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি অপূর্ব সব উপমার প্রয়োগ, এবারে চলে এলো প্রতীকের ব্যবহার। এই রোগা শালিক আসলে সমাজের পিছিয়ে পড়া, দুর্বল, অসহায়, ব্যর্থ ব্যক্তিত্বের প্রতীক। অক্ষম, অসহায়, দুর্বল মানুষের ইচ্ছের তো কোনো দাম থাকে না, কোনো মূল্য থাকে না, তাই সে ইচ্ছে বিবর্ণ। সেই জন্যেই এখানে বলা হয়েছে রোগা শালিকের বিবর্ণ ইচ্ছের মতো। এর আগে পর্যন্ত আমরা প্রকৃতির উজ্জ্বল রঙের বাহার দেখেছি। এখানে এসে এই যে ম্লান ধূসর বিবর্ণ আলোর বর্ণনা, তা যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের সেই চরম সত্যিকে, যে শুধুই উজ্জ্বলতা, শুধুই বর্ণময় নয় আমাদের জীবন, তার সঙ্গে ম্লানতা, ধূসরতাও মিশে রয়েছে। তারপরেই দেখো আবার এক অপূর্ব বর্ণময়তায় ফিরে গেছেন কবি। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। শীতের সকালে ঘাসের উপরে, গাছের পাতার উপরে যে শিশির পড়ে, সেই টলমল শিশিরের উপরে যখন সূর্যের রশ্মি এসে পড়ে, তখন অপূর্ব এক ময়ূরপঙ্খী রঙের বর্ণিল শোভায় প্রকৃতি সেজে ওঠে। সেই জন্যই বলছেন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই পর্যন্ত হয়ে গেল প্রথম ভোরের বর্ণনা। এই প্রথম ভোরে আমরা দেখলাম প্রকৃতির শান্ত, স্নিগ্ধ, অপূর্ব বর্ণনা, সেই সঙ্গে গ্রাম্য মানুষের সহজ স্বাভাবিক জীবনযাপনের এক টুকরো ছবি। কিন্তু দ্বিতীয় ভোরে কি এর রেশ থাকবে? আমরা জেনে নেব। ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই ভোরের শুরুতেই আমরা পেয়ে যাই অরণ্যের বাস্তুতন্ত্রের পরিচয়। অরণ্যের যে জীব, তাদের মধ্যে রয়েছে খাদ্য খাদকের সম্পর্ক। এখানে খাদ্য হলো সুন্দর বাদামি হরিণটি এবং খাদক হলো ওই চিতাবাঘিনী, যার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সারা রাত ওই হরিণটি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে, অর্থাৎ বন থেকে বনান্তরে পালিয়ে বেরিয়েছে প্রাণ হাতে করে। এখানে দেখো বলা হয়েছে নক্ষত্রহীন। আকাশে তো তারা রয়েছে, তাহলে নক্ষত্রহীন কেন? আসলে গভীর অরণ্যে গাছপালার আড়াল থেকে আকাশের তারা দেখা যায় না, সেই জন্যেই নক্ষত্রহীন। আর ওই অন্ধকারকে তুলনা দিয়েছেন মেহগনির সঙ্গে, কারণ মেহগনি গাছের যে কাঠ, তার রং কুচকুচে কালো। এমনই এক নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার রাতে প্রাণ হাতে করে পালিয়ে বেরিয়ে হরিণটি অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই সুন্দর ভোরের জন্য। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভোরের আলোয় স্বস্তির নিঃশ্বাস ফেলে
সেই বাদামি হরিণ বেরিয়ে এসে তার ক্ষুধা নিবৃত্তি করে সুগন্ধি সবুজ ঘাস খেয়ে। তারপর নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেবার জন্যে। দেখো কি অপূর্ব, কি অসাধারণ এই লাইনটুকু। নিদ্রাহীন শ্রান্ত ক্লান্ত ওই হরিণটি স্নিগ্ধ শীতল হবার জন্যে নদীর জলে নেমে সে শরীর জুড়োতে চায়। সেই সঙ্গে সে চায় তার শরীরটা যে শিথিল হয়ে পড়েছে, অবশ হয়ে পড়েছে, সেই শরীরটাকে আবার জাগিয়ে তোলার জন্যে। জাগিয়ে তুলতে চায় কেমন করে? নদীর জলের যে স্রোত, সেই স্রোতের মতো একটা আবেগ দিতে চায় সে সেই শরীরকে। স্রোতের মতো আবেগ কথাটির অর্থ কি? আসলে স্রোত সদা প্রবহমান, সবসময় বয়ে চলেছে, তাই সে সদা চঞ্চল। বিবশ শিথিল শরীরটাকে অমন স্রোতের মতো প্রাণ চাঞ্চল্যে ভরপুর করে তুলতে চায় সেই সুন্দর বাদামি হরিণ। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্যে আবার একটা অসাধারণ ব্যতিক্রমী লাইন অবশ্যই আন্ডারলাইন করবে। এই লাইনটিও ভীষণ ইম্পর্টেন্ট, ব্যাখ্যা আসতে পারে, বুঝে নাও ভালো করে। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে, মাতৃজঠরে যখন শিশু থাকে তখন সে থাকে একটা নিশ্ছিদ্র অন্ধকার শীতল আবরণের মধ্যে। সেই জরায়ুর বন্ধন ছিন্ন করে সে যখন পৃথিবীর আলো দেখে তখন যেমন তার মধ্যে প্রাণের উল্লাস দেখা যায়, তেমনি ওই অন্ধকারের বুক ছিঁড়ে বা অন্ধকারের বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসে এই ভোরের আলো। আধার থেকে আলোয় ফেরার এই যে উল্লাস, সেই উল্লাস যেন সঞ্চালিত হয় ওই সুন্দর বাদামি হরিণের মধ্যেও। তারপর এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্যে। নতুন ভোরে নতুন প্রাণের উল্লাসে জেগে উঠে কামনা মথিত আবেগ জেগে ওঠে হরিণটির মধ্যে। নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, দেখবে সূর্যের রশ্মি এরকম তেরছা ভাবে এসে পড়ে। যেমন একটি বর্ষা ছুড়ে দিলে সেই বর্ষাটির গতিও অমন তেরছাই হয়। ওই সূর্যের সোনালি আলোকেও তাই সোনার বর্ষার সঙ্গে তুলনা করেছেন কবি। আর এই বর্ষা তো এক ধরনের অস্ত্র, হয়তো এর উল্লেখের মধ্যে দিয়ে অনাগত সর্বনাশের আগাম ইঙ্গিত দিতে চাইলেন কবি। কিন্তু এই মুহূর্তে নতুন করে সাহস সঞ্চয় করে অপরিসীম আবেগে, সাধে, আহ্লাদে, জন্মলব্ধ সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দিতে চায়, মুগ্ধ করতে চায় এই সুন্দর বাদামি হরিণটি। সেই স্বপ্নেই সে বিভোর রয়েছে, কিন্তু নিমেষেই তার সেই স্বপ্নভঙ্গ হলো। আর তাকে কবি ফুটিয়ে তুললেন ছোট্ট দুটি মাত্র পংক্তির মধ্যে দিয়ে। একেবারে শেষ স্তবকে এসে কবি বলছেন একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। বুঝতে অসুবিধে হয় না এই অদ্ভুত শব্দটি একটি গুলির শব্দ, এবং নদীর জলে স্নানরত ওই বাদামি সুন্দর হরিণটিকে যে গুলিটি বিদ্ধ করে, যে গুলির আঘাতে মচকা ফুলের মতো ঘাড় মুচকে বা ঘাড় কাত হয়ে পড়ে যায় হরিণটি, আর তার ক্ষত থেকে ওই মচকা ফুলের মতো লাল রং বেরিয়ে নদীর জলকেও রাঙিয়ে দেয়। বোঝা যায় গুপ্ত শিকারীর দল হত্যা করে হরিণটিকে। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। এখানে আগুন জ্বলল আবার কথাটি কেন বলা হয়েছে? কারণ আগেও একবার আগুন জ্বলেছে এই কবিতায়, কিন্তু তখন আগুন জ্বলেছিল সহজ সরল গ্রাম্য মানুষের শীত নিবারণের প্রয়োজনে। আর এবারের আগুন জ্বলল নিষ্ঠুর শহুরে মানুষের কুৎসিত উল্লাস মেটানোর জন্য, যে উল্লাসে তারা একটি নিরীহ হরিণকে হত্যা করে আগুন জ্বালিয়েছে তার মাংস রাঁধার জন্য। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে
অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটি মানুষের মাথা। এই যে শিকারীর দল, এরা যে নগর থেকে আসা তারই ইঙ্গিত বহন করে তাদের ওই টেরিকাটা চুল, তাদের সিগারেটের ধোঁয়া, যারা বনভোজনের উল্লাসে মেতে অরণ্যের স্বাভাবিক সৌন্দর্যকে নষ্ট করেছে। বহিরাগতরা অরণ্যের মাঝে এসে অরণ্যের প্রাণীকেই হত্যা করে চলে যায়। আসলে এই শিকার শুধুমাত্র একটি হরিণ শিকারে আটকে থাকে না। এই হরিণটি হলো সৌন্দর্য, প্রেম ও শান্তির প্রতীক। আর ওই নাগরিক শিকারীর দল অত্যাচারী, ক্ষমতার গর্বে অন্ধ, ক্লিন্ন নগর সভ্যতার প্রতীক। আমাদের এই সমাজে ক্ষমতাবান, গর্বোদ্ধত ধনিক শ্রেণীর শোষকেরা যেমন করে শিকার করে অসহায়, দুর্বল সমাজের নিচু তলার মানুষদের, ওই হরিণের মতোই অসহায়, অহিংস, শান্ত, দুর্বল মানুষগুলিকে অমন গর্বোদ্ধত ক্ষমতাবান মানুষেরাই যে প্রতিনিয়ত শিকার করে চলেছে, তাই যেন প্রকৃত অর্থে বলতে চেয়েছেন এখানে কবি। আর সভ্য জগতের এইসব বর্বরদের প্রকৃত চরিত্র উন্মোচন করেছেন তিনি শেষের একটি মাত্র লাইনে। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরপরাধ ঘুম। এই যে এমন একটা সুন্দর প্রাণীকে তার স্বাভাবিক বাসস্থানে এসে এমন নির্মমভাবে হত্যা করল, তাতেও কিন্তু তাদের কোনো রকম অপরাধ বোধ নেই। হিম শীতল, অবিচলিত, নিষ্পন্দ ঘুম তাদের ব্যাহত হয় না কোনো কিছুতেই। বন্ধুরা, তোমরা দেখলে সমগ্র কবিতাটির মধ্যে কত অসংখ্য ছবি ফুটে উঠল। কবিতাটি পাঠ করলে অথবা চোখ বন্ধ করে শুনলে সামনে যেন টুকরো টুকরো অনেক ছবি ভেসে ওঠে, যে ছবিগুলিকে সামগ্রিকভাবে এক জায়গায় আনলে তবেই সম্পূর্ণ কবিতার মর্মোদ্ধার করা সম্ভব হয়। আশা করি এই লাইন বাই লাইন বিশ্লেষণের পরে কবিতাটি তোমাদের কাছে সহজে বোধগম্য হয়ে উঠবে। পরবর্তীকালে এই কবিতার প্রশ্নোত্তর নিয়ে আসবো। পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।